অরুণবাবু আর সন্ধ্যা দেবীর দুই ছেলে বিবেক আর বিক্রম। অরুণবাবু সরকারি চাকরিজীবী ছিলেন, মাস দুয়েক হলো রিটায়ার করেছেন। খুবই সচ্ছল পরিবার তাদের। বিবেক খুব বড় একটা কোম্পানিতে চাকরি করে, আর বিক্রম ইঞ্জিনিয়ারিং পড়ছে। এরা দুটো ছেলেই মা বাবার বাধ্য সন্তান। বিবেক এখন বিবাহযোগ্য ছেলে। অরুণবাবু তার জন্য পাত্রী দেখা শুরু করেন। অরুণবাবুর পরিষ্কার কথা, ছেলের জন্য বৌমা আনবো, কোনো টাকা পয়সা ধন সম্পদ আনার জন্য ছেলেকে বিয়ে দেব না, তাই পাত্রী সুন্দরী চাই। সেই মতো একজন জানাশোনা লোকের সহযোগিতায় একদিন মেয়ে দেখতে আসেন অরুণবাবু আর তার স্ত্রী। রঞ্জনা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অপরূপ সুন্দরী, দেখে চোখ ফেরানো যায় না। তাকে দেখে খুব পছন্দ হয় অরুণবাবুর। সেই মতো তিনি ছেলেদেরকে দেখতে পাঠান। তারা দুই ভাই দুই একজন বন্ধু বান্ধব নিয়ে এসে মেয়ে দেখে পছন্দ করে যায়। সন্ধ্যা দেবী একটু রাশভারী প্রকৃতির। তার ইচ্ছা দান সামগ্রী, সোনা গয়না সব কিছু নিয়ে বড়লোক বাড়ির কোনো মেয়েকে সে তার পুত্রবধূ করবেন। কিন্তু এখানে এদের কাছ থেকে নেওয়ার মতো কিছুই নেই। রঞ্জনার বাবা একটা শাড়ির দোকানে সামান্য মাইনে চাকরি করে, তাও তিনি মেয়েকে বিয়ে পাশ করিয়েছেন, গান শিখিয়েছেন। অরুণবাবুর পরিষ্কার কথা, আমি পুত্রবধূ আনছি, আমার ছেলে ভালো রোজগার করে, তার যা কিছু দরকার হবে সে নিজেই উপার্জন করে করতে পারবে। আমি ছেলেকে বিক্রি করছি না, অতএব তুমি আর একটা কথাও বলবে না। অগত্যা বিয়েতে মত দিলেন সন্ধ্যা দেবী। অরুণবাবু দুই পুত্র সন্তানের পিতা। তার খুব ইচ্ছা ছিল তার একটি কন্যা সন্তান হোক, তাই তিনি রঞ্জনাকে কন্যা সম দেখতে লাগলেন। রঞ্জনা খুব খুশি শ্বশুর বাড়িতে এসে। স্বামী, দেওর, শ্বশুরমশাই সবাই খুব ভালোবাসে রঞ্জনাকে। শাশুড়ি মা একটু কড়া প্রকৃতির। এখন অরুণবাবু রিটায়ার করে গেছেন, তাই তিনি প্রতিদিন বাজারে যান। এটা তার একরকম নেশাও বটে। তিনি একদিন বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছেন এবং সেটি গোটাই নিয়ে এসেছেন। এই প্রথম আস্ত মাছ বাড়িতে নিয়ে এসেছেন অরুণবাবু। বাজার থেকে এসেই রঞ্জনাকে ডাকতে লাগলেন। তিনি তার বৌমাকে মামনি বলে ডাকতেন। শাশুড়ি মা এত হাঁক ডাক শুনে বাইরে এসে কর্তাকে বলেন, বাজার করে এসেছো না যুদ্ধ জয় করে এসেছো, এত জোরে চেঁচাচ্ছ? শ্বশুর মশাইয়ের উত্তর, আরে দেখো গিন্নি, আজ তো ইলিশ মাছ নিয়ে এসেছি। রঞ্জনার মধ্যে এখনো সরলতা আছে। সে দৌড়ে এসে শ্বশুর মশাইকে বলে, বাবা বের করো দেখি মাছটা। সন্ধ্যা দেবী রেগে আগুন। তিনি বলেন, বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে? মাছ কাটিয়ে না এনে গোটা এনেছ। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, তা বলি এই আস্ত মাছখানা এখন কে কাটবে শুনি? অরুণবাবু তার বৌমাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি খুব ভালো মাছ কাটতে পারি বাবা, আমি মাছটা কেটে নেব। এই বলে মনের আনন্দে মাছ কাটতে চলে যায় রঞ্জনা। সন্ধ্যা দেবী বিড়বিড় করে বলতে থাকেন, কই মাছ আনলে ঠিক কাটিয়ে নিয়ে আসে, অথচ ন্যাকামি করে বৌমাকে দিয়ে ইলিশ মাছ কাটানো হচ্ছে। বুঝবে বুঝবে, এখন তো মাথায় তুলছে, পরে বুঝতে পারবে যখন ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবে। আমার কি বলে গজগজ করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেলেন তিনি। সেদিন তিনি আর এই মাছটা রান্না করতে চাইলেন না। শ্বশুরমশাইয়ের ইচ্ছা অনুযায়ী ইলিশ ভাপা রান্না করেছিল রঞ্জনা, এবং অসম্ভব ভালো বলেছে প্রত্যেকে খেয়ে। সন্ধ্যা দেবী মনে মনে ভাবতে শুরু করেছেন, এবার বুঝি তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে সংসার থেকে, তাই তিনি একটু মনমরা হয়েই থাকেন। রঞ্জনা যেটাই করতে চায় তাতেই তিনি আপত্তি জানান। শ্বশুরমশাইয়ের চোখে এগুলো সবই পড়ে। বিবেক, বিক্রম, শ্বশুরমশাই খুব ভালোবাসে রঞ্জনাকে। রঞ্জনা প্রত্যেককে ভালোবাসে, সবাইকে নিয়ে মানিয়ে চলতে চায় সে। কিন্তু শাশুড়ি মা পছন্দ করেন না বৌমা তার রান্নাঘরের দখল নিক।
এতে তিনি মনক্ষুণ্ণ হন। এই প্রথম রঞ্জনা ইলিশ মাছের একটা বড় পিস খেতে পারল, কারণ তাদের বাড়িতে যখনই মাছ আসে সে আর তার মা লেজা আর মাথাটাই খায়, কারণ মাছটাও আসেও খুব কম। বাবা আর ভাইকেই পিসগুলো দেয় মা। একটা রবিবার অরুণবাবু বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছেন। ওই মাছগুলো কাটিয়েই নিয়ে এসেছিলেন। এসেই যথারীতি বৌমাকেই আগে ডাকেন। তিনি তো বৌমাকে মেয়ের চোখেই দেখেন। তার মেয়ে যদি থাকতো তাহলে তিনি মেয়েকেই আগে ডাকতেন, কারণ এইসব জিনিস মেয়েরাই দেখতে বেশি পছন্দ করে। ছেলেরা কখনোই কি মাছ আসলো দেখতে দৌড়ে আসে না। আর উনি বৌমার মধ্যে দিয়ে তার মেয়ের শখ পূরণ করেন, কিন্তু সন্ধ্যা দেবী সেটা একেবারেই বুঝতে চায় না। সঙ্গে নারকোল আনতে ভোলেননি। আজকে ওনার শখ উনি চিংড়ি মাছের মালাইকারি খাবেন। সন্ধ্যা দেবী নিজের থেকেই চলে এসেছেন বাজারের থেকে কি কি আসলো সব দেখতে। তিনি তখন বৌমাকে বলেন, মাছগুলো ভালো করে ধুয়ে একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিও বৌমা। এই কথা শুনে অরুণবাবু বেজায় চটে গেলেন। তিনি বলেন, রবিবার দিন মাছটা খাবো বলে নিয়ে এসেছি, আর বৌমাকে মাছগুলো কেন রাখতে বলছো ফ্রিজে? সন্ধ্যা দেবীর উত্তর, কি আক্কেল গো তোমার? আজ বড় ছেলে তার বন্ধুর ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠানে দুপুরবেলা খেতে যাবে, আর বিক্রম পাড়ার বন্ধুদের সাথে পিকনিকে চলে গেছে। আমরা তিনজন দুপুরবেলা খাবো, রাত্রে তো আমরা কেউই মাছ খাই না। তাই ফ্রিজে কালকে যা কিছু আছে সেগুলো দিয়েই হয়ে যাবে, আর সঙ্গে দুটো পোনা মাছের ঝোল করে নেব। মাছগুলো 2 দিন পরে করব, তখন সবাই মিলে একসঙ্গে খাবো। তিনি তখন বলেন, তাহলে আমাদের খাওয়ার কোনো দাম নেই? ছেলেরা যদি না খায় তাহলে আমরা সেদিন কোনো ভালো মন্দ খাবো না, এটাই বলতে চাও তুমি? গিন্নি বলেন, সেটাই নিয়ম, প্রত্যেক বাড়িতে সেটাই হয়। কে বানালো এই ভুল নিয়ম? এখন থেকে আর এইসব নিয়ম চলবে না। রঞ্জনা দেখে তাদের বাড়িতেও এটাই চলে। যেদিন বাবা আর ভাই বাড়িতে থাকে না, মা ডাল আলু সেদ্ধর ওপর আর কিছুই করে না। অরুণবাবু বুঝতে পারেন সন্ধ্যার মধ্যে একটা হীনমন্যতা চলছে। এখনই ওকে থামাতে হবে, না হলে সংসার বেশি দিন আর ভালো থাকবে না। তখন তিনি বলেন, দেখো গিন্নি, বয়স হয়েছে, কবে আছি কবে নেই, তাই খাবারের দিকে একটু লোভ হয়েছে। তুমি যদি বলো ঠিক আছে, খাবো না। সন্ধ্যা দেবীর শুনে খারাপ লাগে। তিনি বলেন, অমন কথা আর কখনোই বলবে না। ঠিক আছে, আজকে গলদা চিংড়ি রান্না হবে। সেই মতো সেদিনকে গলদা চিংড়ি রান্না হয়েছে। সবাই 2-3টে করে মাছ খেয়েছে। রঞ্জনার খেতে বসে চোখ ঝাপসা হয়ে আসে। এত ভালো ভালো খাবার কখনোই তার পাতে আগে পড়েনি। শ্বশুরমশাই তাকে সব থেকে বড় মাছটা দিতে বলে শাশুড়ি মাকে। শাশুড়ি মাও সেটাই করেন, ইচ্ছে না থাকলেও। সেদিন রাত্রিবেলা অরুণবাবু সন্ধ্যা দেবীর সাথে কিছু কথা বোঝানোর ছলে তাকে বলেন, কারণ সন্ধ্যা দেবী তার স্বামীকে বলেই দিয়েছেন ছোট ছেলেকে যখন বিয়ে দেবে বড়লোক বাড়ির মেয়ে আনবে, আর ঘর ভর্তি জিনিস নেবে। নিজের মনের মতন পাত্রী সে নিজে দেখবে, এরকম গরিব ঘরের মেয়ে সে আনবে না। অরুণবাবু এইবার সন্ধ্যা দেবীকে বলতে থাকেন, গিন্নি, আজ তোমায় আমি কিছু কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, এরপর তুমি বিচার করবে তুমি কি করবে। প্রথমত, আমি যখন তোমাকে বিয়ে করি তখন আমি যথেষ্ট স্বাবলম্বী। আমার বাবার তখনকার দিনে বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু তুমি ছিলে অতি সাধারণ বাড়ির মেয়ে, পড়াশোনাটাও করেছিলে মাধ্যমিক পর্যন্ত। আমি যখন তোমাকে বিয়ে করি কোনো কিছুকে নিয়েছিলাম? কোনো উত্তর দেয় না সন্ধ্যা দেবী। অনেকগুলো ভাই বোন ছিলে তোমরা, তাই কখনো একটা ডিম
গোটা খেতে পারোনি, ভাগ করে খেতে হতো। এই বাড়িতে আসার পর আমার মা কড়া প্রকৃতিরই ছিলেন। স্বাধীনতা বলতে তুমি কিছুই পেতে না। আমাদের তখন যৌথ পরিবার, সবাইকে খেতে দেওয়ার পরে যা থাকতো সেটাই তোমরা বউয়েরা আর আমার মা ভাগ করে খেতে। বড় মাছের পিসগুলো আমাদের পাতেই পড়তো। তুমি প্রতিদিন আমার কাছে মায়ের নামে নালিশ করতে। ভুলে গেছো সেই সব দিন? উনি তোমার সাথে খুব ভালো ব্যবহার করেন না। আরে আগেকার দিনে শাশুড়ি মায়েরা তো ওরকমই ছিলেন, কিন্তু এখন দিন পাল্টেছে। এখন বৌমাকে মেয়ের চোখে দেখতে হয়। আগে তো তাকে আপন করে নিতে হবে। তখন ছেলেরা মায়ের ওপরে কোনো কথা বলতো না। তাই আমি তোমাকে বলেছিলাম আমার ট্রান্সফারের জব, আমি ঠিক বছর 2-1 মধ্যে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। মা কিন্তু আমাকে আটকায়নি। তারপর থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে আমি গেছি তোমাকে সঙ্গে করে নিয়ে গেছি। সব থেকে ভালো জিনিস, তোমাকে খাওয়াতে আর পড়াতে চেষ্টা করেছি। বৌমা খুব ভালো মনের মেয়ে, আর বিবেক খুব ভালোবাসে বৌমাকে। সে যদি রাত্রিবেলায় তার স্বামীর কাছে এই কথাগুলো বলে, এরা এখনকার দিনের ছেলে, তখন তার বউকে নিয়ে আলাদা হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু ত্যাগের কারণে তুমি তোমার ছেলেকে হারাবে? তুমি কি সেটাই চাও? ভয় পেয়ে যায় সন্ধ্যা দেবী। বলে, আমি তো এত কিছু ভেবে দেখিনি। আর তখন অরুণবাবু বলেন, তুমি এমন রাগী বলে বিক্রম তোমাকে জানায়নি। সে কিন্তু একজনকে ভালোবাসে। নিজের পায়ে যখন দাঁড়াবে তখন তার কথা তোমাকে বলবে, আর সে তাকেই বিয়ে করবে। আর ওরা কলকাতাতেও থাকবে না, বাইরে চলে যাবে। আমাকে সব বলেছে, যেহেতু আমি ছেলেদের সাথে বন্ধুর মতন মিশি। শুনে তো মাথায় হাত সন্ধ্যা দেবী। তখন অরুণবাবু বলেন, তুমি আগে বৌমাকে মেয়ে বলে ভাবো, ছোট ছোট খুশিগুলো তাকে দাও। একদিন দেখবে সেও তোমার কাছে কোনো জড়তা রাখবে না। বৌমাকে মেয়ের মতন দেখো। আর বৌমারাও তো রক্ত মাংসের মানুষ। তুমি যদি তাকে 80 ভাগ দাও, তাহলে সে তোমাকে অবশ্যই 50 ভাগ ফেরত দেবে। নিজের ভুল বুঝতে পারে সন্ধ্যা দেবী, এবং পরের দিন থেকে তিনিও তার বৌমাকে মেয়ের চোখেই দেখা শুরু করেন। শাশুড়ি বৌমার মধ্যে খুনসুটি, কথা কাটাকাটি সবই থাকবে, কিন্তু দিন শেষে তারা মা মেয়ে, এটাও ভাবতে হবে। কলমে পলি গুহ। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।